সুপ্রভাত বন্ধুরা, আজ ৩রা জুন বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। রাষ্ট্রপুঞ্জ ৮১তম সাধারণ সভার সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি আন্দ্রিয়াস এস কাকরিসকে ৮ ভোটে পরাজিত করেছেন তিনি। ভোটাভুটিতে মোট ১৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। খালিলুর ৯৯টি ভোট এবং কাকরিস ৯১টি ভোট পেয়েছেন। আগামী ১ বছরের জন্য ওই পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। আগামী ২৮শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২শে সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক সভা। ওই অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খালিলুর। রাতভর ইউক্রেনে হামলা চালালো রাশিয়া বিমান বাহিনী। কিয়েভ, নিপ্রো, খার্কিভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলে দাবি ইউক্রেনের। গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী রুশ বাহিনীর আক্রমণে এখনও পর্যন্ত ইউক্রেনে ১১ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকেই আটকা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে। ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়া অন্তত ৭৩টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, ৬৫৬টি ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার লক্ষ্য ছিল কিয়েভ, মধ্য ইউক্রেনের নিপ্রো, পূর্বের পল্টোভা, জাপোরিজিয়া এবং খার্কিভ। তবে রুশ হামলা অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি ইউক্রেন সেনাবাহিনীর। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৯টি ক্ষেপণাস্ত্র এবং ৬০২টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা গত সপ্তাহান্তে ইরানের গরুর শহরে এবং কেশম দ্বীপে দেশটির র্যাডার সহ ড্রোন ও সংশ্লিষ্ট স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম এই তথ্য জানায়। সেন্টকম বলেছে, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন MQ-1 ড্রোনের কার্যক্রম বন্ধ করে দেওয়া সহ ইরানের আগ্রাসী পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একমুখী হামলার জন্য ব্যবহৃত 2টি ড্রোন ধ্বংস করেছে। লেবাননের আরও গভীরে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা প্রায় ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ দখল করে নিয়েছে। সেখানে তারা ইসরায়েলি পতাকা উড়িয়েছে। এটাকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে চলা লড়াইয়ে ইসরায়েলের সর্বোচ্চ কৌশলগত জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। লেবাননের অভ্যন্তরে লিতানি নদী পেরিয়ে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৬ বছরের বেশি সময় ধরে কখনোই দেশটির এতটা ভেতরে ইসরায়েলের বাহিনী অনুপ্রবেশ ঘটেনি। প্রসঙ্গত, দুর্গের কাছাকাছি গ্রামগুলিতে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছিল। মায়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অঞ্চলের গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় একটি সূত্র বিবিসিকে এই তথ্য দিয়েছে। চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখান শহরতলির কাইং তাত গ্রামে হামলার এই ঘটনা ঘটেছে। পরিস্থিতির সম্পর্কে অবগত একটি সূত্র বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ। তবে অন্য কিছু প্রতিবেদনে নিহত মানুষের সংখ্যা সামান্য ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, রবিবার বিস্ফোরণের কিছুক্ষণ পরেই গ্রামটিতে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আসছি দেশের খবরে। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন ভারত বৈঠক শুরু হয়েছে। সোমবার থেকে নয়াদিল্লিতে দুই দেশের শীর্ষ বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে 4 দিনের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে যে প্রাথমিক সমঝোতা হয়েছিল তার আইনি ও কারিগরি দিক চূড়ান্ত করা হবে এই বৈঠকে। সেই সঙ্গে বিভিন্ন ঝুলন্ত বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ওয়াশিংটনে ৩০১ নম্বর ধারায় তদন্ত ও সম্ভাব্য শুল্ক সংক্রান্ত পদক্ষেপ নিয়ে আলোচনা করছে ভারত। এই ৩০১ ধারা হলো একটি মার্কিন নিজস্ব আইন, যেখানে অন্য কোনো দেশের কোনো বাণিজ্য বা আইন যদি মার্কিন স্বার্থের অনুকূল না হয়, তার পথে বাধা হয়, তবে সেই দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা ব্যবস্থা নিতে পারবে।
মণিপুরের উখরুল জেলার লিটন থানার ইম্ফল উখরুল সড়কে আটকে পড়া 20 জন নাগরিককে, যেখানে 14 জন কুকি এবং 6 জন নাগা, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিও রিও এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সাম্প্রতিক হিংসার পর বন্দী থাকা এই ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধৃত অধ্যাপক কুলকার্নির বাড়িতে চলল বুলডোজার। জানা গিয়েছে, মহারাষ্ট্রের পুনার বিদ জেলায় এক অধ্যাপকের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। পুরসভা দাবি করেছে, অভিযুক্ত অধ্যাপকের বাড়ির যে অংশ ভাঙা হয়েছে সেই নির্মাণের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তারপরই নোটিশ পাঠানো হয়েছিল অধ্যাপককে। বাড়ির ওই অংশ ভেঙে ফেলার জন্য বলা হয়েছিল, সতর্কও করা হয়েছিল। অভিযোগ, অধ্যাপক তারপরেও কোনো রকম পদক্ষেপ করেননি। তারপরই মঙ্গলবার অধ্যাপকের বাড়িতে পৌঁছে যায় বুলডোজার। সঙ্গে ছিল পুরসভার আধিকারিকেরা। পুলিশ এবং পুরসভার আধিকারিক উপস্থিতিতে অধ্যাপকের বেআইনি নির্মাণ ভাঙা হয়। প্রসঙ্গত, 3রা মে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা হয়। তারপরই জানা যায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। গোটা দেশে হুলস্থুল পড়ে যায়। তারপরেই 12 মে নিটের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। এই অধ্যাপক ওই পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পেল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। সংস্থার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার উড়িষ্যার চাঁদিপুর উপকূলে ভারতীয় বায়ুসেনার বিমান থেকে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন, সামরিক পরিভাষায় যাকে বলা হয় ম্যাক 3 রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। DRDO সূত্রের খবর, রুদ্রম সিরিজের ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এড়িয়ে রাডার ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার সুখোই 30 যুদ্ধ বিমান থেকেও নিক্ষেপ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। ভারত বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গের বেনাপোলে শতাধিক অনুপ্রবেশকারীর পুশব্যাক রুখে দিল বাংলাদেশ। ঢাকা জানিয়ে দিল, উপযুক্ত প্রমাণপত্র ছাড়া কাউকে পুশব্যাক গ্রহণযোগ্য নয়। নয়ডার জামিনে মুক্ত শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসলেন CPIM নেতৃত্ব। আলোচনা চলছে পরবর্তী কর্মসূচি নিয়ে। ফের আধ্যাত্মিকতার নামে ধর্ষণ। যোগীরাজ্য উত্তরপ্রদেশের মথুরায় স্বঘোষিত ধর্মগুরু ধৃত। জ্বালানি মূল্য বৃদ্ধিতে আশঙ্কা, বাড়তে পারে মুদ্রাস্ফীতির চাপ। দিল্লি দা আনোয়ার হত্যা মামলায় বেকসুর 5 অভিযুক্ত। গাজিয়াবাদের হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর তীব্র বিরোধিতা করল CPIM। সূর্য চৌহানের পরিবারের কাছে পৌঁছলেন CPIM প্রতিনিধি দল। এখন রাজ্যের খবর। খোদ কলকাতার কলেজের ছাত্র সংসদের ঘর থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। মঙ্গলবার শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে 2 সুটকেস ভর্তি ধরা টাকা উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত বন্ধ ছিল ওই ইউনিয়নের ঘর। টাকা উদ্ধারের খবর পেয়েই সেখানে পৌঁছায় শিয়ালদহ মুচিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সুটকেস ভর্তি খাওয়া টাকার পাশাপাশি ঘরটি থেকে বেশ কিছু ভাউচারও উদ্ধার করা হয়েছে। ওই সমস্ত ভাউচার ব্যবহার করে অবৈধভাবে টাকা তোলা হতো বলে মনে করছে পুলিশ। এই ঘটনার জাল কতদূর ছড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই ঘটনায় SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, এই ঘটনা শুধুমাত্র সুরেন্দ্রনাথ কলেজের বিষয় নয়। সুরেন্দ্রনাথ কলেজ তো দীর্ঘদিন ধরেই তৃণমূলের তোলা থ্রেড কালচার অ্যাডমিশন সিন্ডিকেটের বড় দুর্নীতির আঁতুড়ঘর ছিল। কলকাতা সহ রাজ্যের অন্যান্য কলেজ থেকেও এই ধরনের অভিযোগ সামনে আসছে। 15 বছর ধরে বাংলার ছাত্রছাত্রীদের লুট করা হয়েছে। যত কাণ্ড উত্তরকন্যায়। পুরনো ফাইল খুলতেই মন্ত্রী থেকে আমলা, ঠিকাদার সবাই একে একে চলে আসছে আতশ কাঁচের তলায়। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর আমলে হওয়া প্রায় 300 কোটি টাকার কাজ নিয়েই এখন সন্দেহের দানা বাঁধছে জনমনে। উদয়নের মন্ত্রিত্ব যাবার পর উত্তরকন্যার অন্দরেই আলোচনা হচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতির মাঝেই নিঃশব্দে উন্নয়নের টাকা লুট হয়েছে। উদয়ন গুহর খাস তালুকে দিনহাটায় গড়ে তুলেছিলেন নিজস্ব থ্রেড বাহিনী। এদের সকলের অবস্থা 10 বছর আগেও ছিল হতদরিদ্র। এখন তাদের গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি সব হয়েছে। পৌরসভার ভুয়ো প্ল্যান কাণ্ডে থ্রেড বাহিনীর সদস্য পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ও পৌরকর্মী মৌমিতা ভট্টাচার্য এখন জেল হেফাজতে রয়েছেন। আরও 2 জন থ্রেড বাহিনীর নেতা হলেন ডালিয়া চক্রবর্তী, আর একজন হলেন প্রিয়ঙ্কর রায়। দুজনেই এখন পলাতক।
সম্প্রতি উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ প্রশ্ন তুলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির চিরকুটে চাকরি পাওয়া ও কলা বিভাগের ছাত্রী হয়েও কিভাবে মীনাক্ষী মুখোপাধ্যায় একটি বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে সহকারী পদে চাকরি পেয়েছিলেন। এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। অভিযোগের জবাবে মীনাক্ষীর স্পষ্ট বক্তব্য, যারা সাধারণ কর্মচারীদের জীবন সংগ্রাম বোঝেন না তারাই এ ধরনের মন্তব্য করেন। তার দাবি, পরিবারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তাকে সেই সময় চাকরি করতে হয়েছিল। সিপিআইএম নেত্রী বলেন, ওই চাকরির জন্য কোনো রাজনৈতিক সুপারিশ বা বিশেষ সুবিধা নেওয়া হয়নি। তার স্পষ্ট বক্তব্য ছিল, 2008 সালে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন এবং নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরিটি পেয়েছিলেন। সাম্প্রতিক অতীতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কুলটি কলেজে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি এই দাবি করেন। উল্লেখ্য, স্কুল শিক্ষা শেষ করার পর মীনাক্ষী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আসানসোলে একটি কলেজে ভর্তি হন। 2005 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর 2010 সালে শিক্ষক প্রশিক্ষণ কোর্সও সম্পূর্ণ করেন। তিনি স্পষ্ট করেন, তিনি ভূগোল বিভাগের পরীক্ষাগারে কর্মরত ছিলেন। ভূগোল বিষয়টি শিক্ষা ব্যবস্থায় কলা বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে তার নিয়োগে কোনো অসঙ্গতি ছিল না বলে তিনি জানান। বর্তমানে তিনি সিপিআইএম দলের সর্বক্ষণের কর্মী। ডাক্তারি প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁস, নেট ও সিবিএসই পরীক্ষায় অব্যবস্থা, সিইউটি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিভ্রাটের প্রতিবাদে মঙ্গলবার দীনেশ মজুমদার ভবন থেকে মৌলালি পর্যন্ত একটি মিছিল করে এসএফআই কলকাতা জেলা কমিটি। পাশাপাশি মিছিল থেকে এনটিএ বাতিল সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তারির দাবিও জানায় এসএফআই। মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু হলেও নেই পর্যাপ্ত বাস, ক্ষোভে কোচবিহার সহ বিভিন্ন জেলা। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে কাঁসাই নদীর অ্যানিকেত বাঁধে স্নান করতে গিয়ে তলিয়ে গেল মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 কিশোরের। মৃত কিশোরদের নাম নিখিল আচার্য, জেনিত আচার্য এবং ক্যালেব ডি বাঙ্ক। তাদের সকলের বাড়ি খড়গপুর শহরের 28 নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়। মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনায় 12টি মামলার মধ্যে 4টি মামলায় কলকাতা নগর দায়রা আদালতে মঙ্গলবার চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 31 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়। 4টির মধ্যে 2টি মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলামের। একরামুল বাদনানির নাম রয়েছে চার্জশিটে। মোথাবাড়ি মামলায় এনআইএকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 11 মে প্রধান বিচারপতি সূর্যকান্ত তদন্ত শেষ করার জন্য 2 মাস সময়ও বেঁধে দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই 4টি মামলায় মঙ্গলবার চার্জশিট দাখিল করল এনআইএ। শেষে খেলার খবর, নরওয়ে চেস 2026-এর 7ম রাউন্ড শেষে ওপেন বিভাগের 12.5 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ওয়েলেসলি সো। অন্যদিকে আর্মাগেডন ম্যাচে জিতলেও পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেস। তবে নারী বিভাগে দারুণ ছন্দে থাকা ভারতের দিব্যা দেশমুখ খেতাব জয়ের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছেন। যুব ভারতীর সামনে বসা বিতর্কিত ভাস্কর্যটি সরিয়ে দেওয়ার পর রাজ্য ক্রীড়া দপ্তর সিদ্ধান্ত নিয়েছে সেখানে কোনো কাল্পনিক স্থাপত্য বা প্রতীক নয়, বরং বাংলার কোনো কিংবদন্তি ফুটবলারের আবক্ষ বা পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হবে। ফলে নতুন মূর্তির সঙ্গে ফুটবলের সরাসরি এবং নিবিড় সম্পর্ক থাকবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।